চলতি সপ্তাহে তিনবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো কেন্দ্রীয় এজেন্সির, কখনো আবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাকে হতে হয়েছে। আর এবার একেবারে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হলো। বিঘার পর বিঘা খাস জমি থেকে মাটি কেটে নিয়ে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, টাকার অঙ্ক প্রায় ৩০০ কোটি। আগেই এ নিয়ে কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এবার সেই ঘটনায় দায়ের হলো এফআইআর। আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগের পাশাপাশি সরকারি খাস জমি থেকে মাটি চুরির অভিযোগেও দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগপত্রেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাটি থেকে ত্রাণ সব খেয়েছে, এটা চোর। ভাইপো একটা চোর, চোর ছাড়া কিছু নয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল জলাশয়। এই মর্মে সোমবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। তার অভিযোগপত্রে প্রথমেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। আর অভিযোগপত্রের তৃতীয় নাম বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, যিনি হুমকির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, মাটি কেটে নেবার ফলে 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। অভিযোগ, 2017 পর থেকে মাটি চুরি শুরু হয়। এর ফলে একটা বিশাল এলাকায় ভূমিরূপ বদলে গেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই ছবিও তুলে ধরেছেন অভিযোগকারী। তাতে দেখা যাচ্ছে 2017 সালে যেখানে এলাকা সবুজ অর্থাৎ জমি রয়েছে, 2026-এ এসে সেখানেই তৈরি হয়েছে বিশাল জলাশয়। মাটি চুরির অভিযোগ যে জায়গায়, সেটা হচ্ছে কালীতলা আশুতি থানা এলাকার। এই হচ্ছে সেই জায়গা, যে বিষয়টা স্থানীয়রা বলছেন যে এই যে বিস্তীর্ণ যে বড় একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে জল জমে রয়েছে, এই এলাকাটা এমএলএ লেক হিসেবে পরিচিত। এই হচ্ছে জায়গা, যে জায়গায় সম্প্রতি বেশ কয়েক বছর ধরে এখান থেকে মাটি তোলার দরুন এই জায়গা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। এবং স্যাটেলাইট ইমেজ যে বিষয় দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল এখানে জমি ছিল, এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে এখানে কিন্তু সেই জমি থেকে একবারে সেখানে জলা জমিতে রূপান্তরিত হচ্ছে। আগে জমি ছিল, তারপর কবে থেকে এটা কি হলো? ওটা ওই প্রথম হচ্ছে রেলের প্রজেক্ট থেকে হয়েছে। মাটি তোলা হয়েছে, তারপরে এই তো এই ঝিল হয়েছে, আমরা দেখেছি। মাটি তোলা হতো, সেটা বলতে পারবো না। মাটি তোলা, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো। সরকারি পোতা কি এমএলএ লেক নাকি কি বলে এটা? হ্যাঁ, কি লেক বলেন আপনারা? না, আমরা এমনি ঝিল বলি আমরা। বুধবার সকালে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় ও অন্যান্যদের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক জামিন অযোগ্য ধারাসহ 7টি ধারায় এফআইআর রুজু করে কালীতলা আশুতি থানা। তার মধ্যে রয়েছে চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ধারাও। এছাড়াও খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন এবং জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনেও রুজু হয়েছে মামলা। পুলিশের দাবি, সংগঠিত ক্রিমিনাল সিন্ডিকেটের সাহায্যে বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে খনন কাজ চালানো হয়েছে। শাখারিপোতা মেন রোডের পাশে অবস্থিত এমএলএ লেক ও তার লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাজমি এলাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে বড়সড় বেআইনি খনন হয়েছে। এমপি হওয়ার পর 2017 সালের পর থেকে বিশাল বড় বড় দিঘি কাটা হয়েছে। এর জন্য দেখুন, মাটি কাটতে হলে সরকারের পারমিশন চাই, বিএলআর পারমিশন চাই, এডিএমএলআর পারমিশন চাই। পারমিশন চাওয়ার পর রয়্যালটি জমা দিতে হবে। রয়্যালটি জমা দেওয়ার কারণে আপনার হাতে তো এত পাওয়ার নেই যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার বলে আপনি পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ডিস্টার্ব করবেন। এটা তো ঠিক নয়। এনভায়রনমেন্টকে পুরো শেষ করে দিচ্ছে অভিষেক ব্যানার্জি। একটা দিঘি কাটা হয়েছে, নিষ্ঠুরের মতো মাটি তোলা হয়েছে। শুধু সারদার এরিয়ার মধ্যেই 11-20-21খানা আপনার বড় বড় দিঘি করা হয়েছে। আপনার যে কালীতলা আশুতিতে যেটা করেছে প্রায় 163 বিঘা। হতেই পারে যে বিজেপি যেহেতু, আর অভিজিৎ বাবু অভিষেকের বিরুদ্ধে প্রার্থীও ছিলেন, ফলে তাঁর রাজনৈতিক একটা কারণ থাকতেই পারে এই এফআইআরগুলি হওয়ার। 2024-এর লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবার থেকেই রেকর্ড ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পালা বদলের পর নিজের লোকসভা কেন্দ্রেই তার বিরুদ্ধে দায়ের হলো জোড়া এফআইআর। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
2020 সালে আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে প্রায় 250 কোটি টাকার। এমনই অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। প্রতারণা, নথি জাল, জালিয়াতি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 3টি পৃথক মামলায় গত 3 দিনে জিজ্ঞাসাবাদের হ্যাট্রিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া মামলায় জড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হলো কালীতলা আশুতি থানায়। অন্যদিকে মঙ্গলবার রাতে প্রায় 250 কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অপর এফআইআরটি দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। একটি মাটি চুরি, অপরটি হচ্ছে ত্রাণ দুর্নীতি। জোড়া এফআইআর দায়ের হয়েছে, একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আত্মসহায়ক সুমিত রায় সহ অন্যান্যদের নামে, অপরটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের নামে অভিযোগ দায়ের। দুটি মামলা মিলিয়ে মোট আর্থিক তছরূপের পরিমাণটা প্রায় 550 কোটি। আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগে শনিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ত্রাণে প্রাইমা ফেসে আমি এফআইআর নাম লিখেছি অভিষেক ব্যানার্জির। 2,43,000 এখানে নাম রয়েছে। তা 2,43,000কে ওরা বেনিফিশিয়ারি যে লিস্ট তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে যে একই নামে 15 জন 16 জন, একটা ফোন নাম্বারেই প্রায় 10-12 জন, একটা অ্যাকাউন্ট নাম্বারেই প্রায় 8-9 জন। তো বিষয়গুলো ওরা হেফাজতলি বসিয়েছে। অভিযোগকারীর দাবি, পদস্থ আধিকারিক ও পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশ এই দুর্নীতিতে জড়িত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন এডিএম ডেভেলপমেন্ট ও বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের 2 বিডিওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোনো রকম তথ্য যাচাই করা ছাড়াই হচ্ছে ত্রাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি হচ্ছে যে বিষয়ে অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা মিথ্যে তালিকা একটা তৈরি করে আত্মীয় স্বজন ও তার সহযোগীদের নাম ঢুকিয়েছিল। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। তার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, নথি জাল, জালিয়াতি, জাল নথি আসল বলে ব্যবহার, সরকারি কর্মচারীর দ্বারা বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র। এছাড়াও দুর্নীতি দমন আইনে সরকারি কর্মীর ঘুষ নেওয়া এবং দুর্নীতিমূলক অসদাচরণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও। গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি। তারও ব্যবস্থা হবে, লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখবো। অভিষেককে লক্ষ্য করে যদি পরপর বিভিন্ন জায়গায় এগুলো হতে থাকে, সেক্ষেত্রে একটা রাজনৈতিক যোগসূত্র বা রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো হতে পারে। শনিবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এফআইআর রুজু করল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। চাকরিতে প্রতারণার অভিযোগে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো সবং থানায়। সবংয়ের বিষ্ণুপুরের বাসিন্দা প্রকাশ কুমার টুংয়ের অভিযোগ, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবুল কালাম বক্স ও ভোলানাথ ডেকে 5 লক্ষ টাকা দেন তিনি। স্ত্রী চাকরিও পান, তবে পালা বদলের পরে তাঁর স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। এ বিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মানস ভূঁইয়া। প্রাক্তন সেচমন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে চাকরিতে প্রতারণার অভিযোগে সবং থানায় দায়ের হলো এফআইআর। বিষ্ণুপুরের বাসিন্দা বিকাশ কুমার টুং অভিযোগ করেছেন, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবু কালাম বক্স ও ভোলানাথ ডেকে 5 লক্ষ টাকা তিনি দেন। সেই মতো গত মার্চ মাসে তেমাথানি সেচ বাংলোতে চাকরি পান স্ত্রী মঞ্জু সাউ টুং। বেতনও ঢোকে 10,747 টাকা। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, পালা বদলের পরই তার স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। এরপরই 11 জুন তার অভিযোগের প্রেক্ষিতে মানস ভূঁইয়া, আবু কালাম বক্স এবং ভোলানাথদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। সবংয়ের 8 বারের বিধায়ক মানস ভূঁইয়া, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য। তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে হন রাজ্যসভার সদস্য। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী। এবারের বিধানসভা ভোটে তিনি নিজে হেরে যান। এরপরই তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার গলায়। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে
আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 40 বছর এমএলএ, 4 বছর এমপি এবং সমাজ জীবনে আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছি, কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে, জীবনে কারো কাছ থেকে একটা সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে, আইনের পথে চলবে। প্রতিক্রিয়া মেলেনি এফআইআরে নাম থাকা আবু কালাম বক্স ও ভোলানাথ দের। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ধৃত তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তর কোটি কোটি টাকা ও 3.5 কেজি সোনার হদিশ মিলেছে। আদালতে জানালেন সরকারি আইনজীবী। ধৃতকে আরও 6 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। সওয়াল জবাবে প্রভাবশালী প্রশ্নে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজিত বসু, উদয়ন গুহ, দিলীপ মণ্ডল ও উজ্জ্বল বিশ্বাস। এখনো পর্যন্ত তৃণমূল জমানার এই 4 বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও। তার মধ্যে অন্যতম হলেন সব্যসাচী দত্ত, প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র, প্রাক্তন চেয়ারম্যানও। কয়েকদিন আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। গত কয়েকদিন ধরেই সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। সব্যসাচী দত্তর কোটি কোটি টাকা ও প্রচুর সোনার হদিশ মিলেছে বলে বুধবার বিধাননগর মহকুমা আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছে, যার মধ্যে কিছু মিলেছে রাজারহাটের ফ্ল্যাটে এবং বাকি রয়েছে ব্যাংকের লকারে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কোটি টাকার বেতন ওদিকে পাওয়া গেছে, যেটা পুলিশ বলছে। ওদিকে একজন চলে যাও, কি আছে? সোনা পাওয়া গেছে 3.5 কেজি। এই রাজেশ ওদিকে চলে যাও। ঠিক আছে, হয়ে গেছে। বুধবার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, ধৃতের কাছে যে বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছে তার কিছু পাওয়া গেলেও পুরো সোনা এখনো বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজি টাকা দিয়েই ওই সোনা কেনা হয়েছে। তিনি বলেন, সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাকে আরও জেরা করা প্রয়োজন। ধৃতকে ফের 6 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হোক। প্রভাবশালী তকমার বিরোধিতা করে সব্যসাচী দত্তর আইনজীবী বলেন, আরও 6 দিনের পুলিশ হেফাজত চাওয়ার যৌক্তিকতা কি? আমার মক্কেল তো সব রকমভাবেই তদন্তে সহযোগিতা করছেন, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী বলেন, আগের সরকার তো প্রভাবশালী সংজ্ঞাই বদলে দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি শুধুই প্রভাবশালী বলা যায়? সব্যসাচী দত্তর কয়েকটি সম্পত্তি ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও গাড়ি ও সম্পত্তি কেনার প্রমাণ পাওয়া গেলেও সেগুলি বাজেয়াপ্ত করা যায়নি। তাই এ বিষয়ে তাকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। পুলিশ জানতে চাইছে যে এই যে সোনা, এই 3.5 কেজি সোনার পাশাপাশি আরও সোনা কোথাও না কোথাও রয়েছে, তার রসিদ কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। গত রবিবার রাজারহাটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাই সেই সোনা উদ্ধারের জন্য এবং তার যে আরও নামে ও বেনামে প্রপার্টির সন্ধান মিলেছে সেগুলোকেও রিকভারি করার জন্য বা বাজেয়াপ্ত করার জন্যই কাস্টাডি প্রয়োজন বলে আজকে কিন্তু পুলিশের তরফে 6 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে উনি জনপ্রতিনিধি ছিলেন, ওনার অন্য কোনো আয়ের সূত্র নেই। সেখানে 5খানা ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে, একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওনার স্ত্রীর সঙ্গে, তাতে কোটি টাকার ওপরে টাকা পাওয়া গেছে, বা সোনা যেগুলো রিকভারি হয়েছে, 2খানা গাড়ি হয়েছে সিজ। তাহলে আয়ের সূত্রটা কি? ওনারা বলছেন যে সুপার ইনফ্লুয়েন্সিয়াল লিখেছে পুলিশ। তো সুপার ইনফ্লুয়েন্সিয়ালের ক্যাটাগরি কেন হয়? কেন এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল হয়? নিশ্চয়ই হয়। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। বুধবার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, কিছু অডিও ভিডিও ক্লিপ পাওয়া গেছে যেখানে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে না দিলে বিপদ হবে। এই ঘটনায় আরো 5-6 জন জড়িত, যারা সব্যসাচীর হয়ে তোলাবাজির টাকা তুলতেন। জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজত দেওয়া হোক। পুলিশ সূত্রে খবর,
ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এফডি সহ সেখানে জমা রয়েছে 3,70,00,000 টাকা। হদিশ মিলেছে 5টি সম্পত্তির, যেগুলির মধ্যে 3টি নামে ও 2টি রয়েছে বেনামে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, যার মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এই যে একটি গাড়ি, যেটি সব্যসাচী দত্ত যখন বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন সেই সময় এই গাড়িটি ব্যবহার করতেন। পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে ডেট অফ ইস্যু 18/5/2022 এবং ভ্যালিড আপ টু 31/5/2023, অর্থাৎ যে সময়টুকুতে তিনি এখানকার চেয়ারম্যান হিসেবে ছিলেন সেই সময় থেকে এই গাড়িটি কিন্তু ব্যবহার করা হচ্ছে। গত রবিবার রাজারহাটের যে বহুতল আবাসনে অভিযান চালানো হয় সেখানে এই গাড়িটি পার্কিং ছিল, সেখান থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সল্টলেকের এক নেতা কিলো কিলো সোনা কিনছে, কোটি কোটি টাকা তার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। অতএব কিভাবে মানুষের উন্নয়নের টাকা, মানুষের কাছ থেকে জোর করা আদায় করা টাকা, সেই টাকা এখন উদ্ধার হয়ে এটা প্রমাণ হচ্ছে যে কত বড় চৌর্যবৃত্তির রাজত্ব এখানে মমতা ব্যানার্জি কায়েম করেছিল। কি মেরিট, কি রিকভারি, কি সিজার, যেগুলো বিন্দু বিসর্গ জানি না। আমার মনে হয় সব্যসাচী বা তাঁর যে আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই আদালতে সেগুলো তার পক্ষে যেগুলো বলার বা যেগুলো এজেন্সি বলছে তার বিরোধিতা যেগুলো করা নিশ্চিতভাবে সব্যসাচী বা তার আইনজীবীরা করছেন। পুলিশ সূত্রে দাবি, রাজারহাটে যে ফ্ল্যাটে সব্যসাচী দত্ত থাকেন সেই বহুতলের 10 তলায় বেনামে নামে কেনা একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। তদন্তকারীদের অনুমান আরও সম্পত্তির হদিশ মিলতে পারে। এবার বারাসাত থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন সব্যসাচী দত্ত। বিজেপির কাছে পরাজিত হন তিনি। সব্যসাচী দত্তর পুলিশ হেফাজতের মেয়াদ আরও 6 দিন বাড়ানোর নির্দেশ দেন বিচারক। সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ইমেল করেছে মেসির টিম, এমনই দাবি করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। যত দিন যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের সব কীর্তি সামনে আসছে, তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল জমানার 4 মন্ত্রী গ্রেফতারও হয়েছেন, আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও রয়েছেন পুলিশের স্ক্যানারে। পুলিশ 3বার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা দেননি তিনি। এবার তিনি আরও বিপাকে। যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ইমেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুব ভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয় তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তার দাবি, মেসির টিমের তরফে ইমেলে বলা হয়েছে মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন, কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে প্রোটোকল অনুযায়ী মাঠে কোনো বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। মেসি কাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও আর কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গতকাল রাত্রিরেই গেছে ইমেলটা। এটা এসছে কোথা থেকে ইমেলটা কারা করেছে? যে মেসি ট্যুরের যে যারা অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল ইন্ডিয়া ট্যুরের, সেখান থেকে ইমেলটা গেছে। কাকে করা? বিধাননগরের সিপিকে। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে, যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, ভিভিআইপিদের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় এফআইআর, কিন্তু বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা।
এরপরই আদালত নির্দেশ দেয় মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে, তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এরপর 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিশ দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতে নির্দেশের পরেও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাট্রিক করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত বলেন, অরূপদা আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্ত। সৌমিত্র রায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।